দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনিয়া জ্যোতি। মুনিয়া জ্যোতি, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে সাধারণত কথা বলে থাকি সমসাময়িক ইস্যু নিয়ে। এই মুহূর্তে একটি আলোচিত ইস্যুর মধ্যে রয়েছে ক্যাম্পাসের দখলদারিত্ব নিয়ে। আপনারা জানেন ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সাম্প্রতিক সময়ে সেই যে বৈশাখীর যে খরতাপ সেটি ক্যাম্পাস পর্যন্ত পৌঁছে গেছে। এই উত্তাপ নিয়ে আমরা আজকে কথা বলতে চাই যে এর পিছনের কারণ কি। আসলেই কি শুধু তাদের এই যে ট্যাগিংয়ের রাজনীতির জন্যই এই উত্তাপ, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক কোনো অভিলাষ? মুনিয়া জ্যোতি, আমরা প্রথমে একটু জানতে চাই যে এই যে হঠাৎ করেই এই ক্যাম্পাস আবার অস্থির, এই অস্থিরতার মূল কারণটা কি হতে পারে আপনার ধারণা কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু প্রথমত যেটি বললেন সেটি হচ্ছে যে হঠাৎ করে ক্যাম্পাসে উত্তাপ। আসলে ক্যাম্পাসে উত্তাপ হঠাৎ করে না, সেই যে জুলাইয়ের সময় ছাত্রছাত্রীরা মাঠে নামলো এবং এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে আসলে ক্লাসে ফেরানো যায়নি। প্রতিনিয়তই কোনো না কোনো টপিকে আসলে উত্তপ্ত থাকছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, প্রত্যেকটা ক্যাম্পাসে, ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরে পর্যন্ত প্রতিনিয়তই আমরা নানাবিধ ঘটনা দেখতে পাচ্ছি। এর মধ্যে বেশি যেই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দুদিন পরই কোনো না কোনো ইস্যুকে কেন্দ্র করে দুই দল বা একাধিক দলের মধ্যে যেই সংঘর্ষ হচ্ছে, সেখানে আপনার পুলিশ সংশ্লিষ্ট হচ্ছে, আলটিমেটলি সেটার কোনো প্রতিকার নেই। প্রশাসনের সামনে থেকে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে, সেটিও আসলে কোনো কেউ প্রতিকার করতে পারছে না। বারবার ওপর মহল থেকে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আসলে একটু স্থিরভাবে দেখতে চাই, আলটিমেটলি সেটা আমরা করতে পারছি না। আপনি জানতে চাচ্ছিলেন যে ট্যাগিং নাকি হচ্ছে আদর্শিক একটি লড়াই। প্রথমত কথা হচ্ছে যে আদর্শ জায়গাগত তো আপনি আমি একই চেয়ারে বসে আছি, একই আলোচনার মঞ্চে বসে আছি, কিন্তু আদর্শগত পার্থক্য আছে আমাদের, সেটা সবার মধ্যে এক্সিস্ট করে। এবং মানুষ হিসেবে জন্মগতভাবেই বলা যায় যে মানুষ রাজনৈতিক জীব। যেই আলোচনাটি, যেই দাবিটি সর্বপ্রথম উঠেছিল সেটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনীতি চলবে না। একটা সময় আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, এবং এই রাজনীতিকে কেন্দ্র করে যেই পরিমাণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যেই পরিমাণ সংঘর্ষ হচ্ছিল, মানুষ যেভাবে সাফার করছিল, শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষার্থীদের বাবা মা পর্যন্ত তারা উদ্বিগ্ন থাকতো যে আমার সন্তানকে আমি পাঠিয়েছি ঢাকায় পড়ালেখা করতে বা ইউনিভার্সিটি হলে সে থাকছে, আসলে সে নিরাপদ কিনা। একটা সময় তাদের নিরাপত্তা নিয়ে অনেক কথা হচ্ছিল, এবং সেটি থেকে কিন্তু একদমই তাই। আবরার হত্যা মামলায় যেখানে এরকম একটা বড় ঘটনা ঘটলে সেখানে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো, যে দাবিটি উঠলো। এবং একই সাথে কিন্তু ছাত্র রাজনীতিবিহীন কিন্তু অনেকগুলো ক্যাম্পাস আমরা দেখেছি, সেখানে কিন্তু আসলে এই সমস্যাগুলো হচ্ছে না। কিন্তু যেই এক কথায় যাদেরকে বলা হয় যে ছাত্র রাজনীতির আতুরঘর, রাজনীতির সেখানে চর্চা আছে, তারাই আসলে রাজনীতি বন্ধের জন্য বারবার দাবি তুললো এবং আদর্শিক লড়াইয়ের কথা বলে বারবার এই যে ট্যাগিং এর রাজনীতি তারাই কিন্তু আসলে সামনে নিয়ে চলে আসছে। এখন দেখুন, আপনি জানতে চাচ্ছিলেন এক কথায় তো এটিকে আসলে ডিফাইন করা যায় না যে আসলে ট্যাগিং নাকি আদর্শ। আপনি যদি একটা আদর্শের ভেতর দিয়ে যান, আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে দুইটা শব্দ, একটা হলো গিয়ে যে গুপ্ত, বা এখানে আরেকবার খাম্বা বলা, এরকম একটা শব্দ আমরা খেয়াল করছিলাম। এই যে বিষয়গুলো, এইগুলো কি আসলে মূল ইস্যু, নাকি এর পিছনে এই যে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে পিছনে কোনো এই যে হলের নিয়ন্ত্রণ কিংবা আধিপত্য বিস্তারের কোনো ইয়ে আছে? আচ্ছা, এই যে দুটো শব্দ, একটি হচ্ছে গুপ্ত আর একটি হচ্ছে খাম্বা, এই দুইটো শব্দকে আসলে সামনে রাখা হচ্ছে যে অপ্রীতিকর বা হচ্ছে কোনো ধরনের খারাপ শব্দ চয়ন করছে এবং সেটা আসলে আমরা প্রতিবাদ করছি। আমার প্রতিবাদের ভাষাটা আসলে কি, প্রতিবাদটা আমি করছি কিভাবে, সেই প্রতিবাদটা করতে গিয়ে আমার একজনের উপর মব তৈরি করতে হচ্ছে, আমার নিয়ম ভাঙতে হচ্ছে, আমার থানার সামনে গিয়ে মারামারি করতে হচ্ছে, এবং এমনকি সেটার মধ্যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সাধারণ সদস্য রয়েছে তারাও কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে চোখের সামনে তাদেরকে একজনকে পিটিয়ে মেরে ফেলছে, কিন্তু তারা সেখানে যাচ্ছে না। এখন এই আদর্শের মধ্য দিয়ে আপনাকে চলতে গেলে দুইটা দল, কেউ বলছে যে গুপ্ত রাজনীতি, এটা আসলে গুপ্ত রাজনীতি না, বারবার কিন্তু তারা বলে এসেছে এটা তাদের কৌশল। একটা সময় তারা দেখিয়ে এসেছে যে একটা বিগত আওয়ামী লীগ সরকার তাদের আসলে ভয়ে তাদেরকে গুপ্ত যে কৌশলটা অবলম্বন করতে হয়েছে। আপনি দেখবেন, আজকে আমি পত্রিকায় পড়লাম যে সর্বমিত্র চাকমা সে একটি মন্তব্য করেছে যে গুপ্ত রাজনীতি যেটিকে আপনারা কৌশল হিসেবে বলছেন, একটা সময় না হয় আওয়ামী লীগ ছিল, সেই কারণে আপনাদেরকে এই কৌশলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এখন কেন করছেন? যদি আমরা একটু কারণগুলো দেখি, কারণগুলো দেখতে পেলে দেখবো হয়তো দায় এড়ানোর জন্য রাতের বেলায় হলের মধ্যে যে হামলাগুলো হচ্ছে, দিনের বেলায় একজন অভিযোগ করছে হামলা হচ্ছে, ভুক্তভোগী আছে কিন্তু অভিযুক্ত নেই,
দায় কিন্তু কারোর উপর যাচ্ছে না। সুতরাং এই যে প্রভাব বিস্তার থেকে শুরু করে এই যে আধিপত্যবাদ এবং সেটিকে স্থাপিত করতে গিয়ে আপনাকে কি করতে হচ্ছে, ওই কৌশলটাকে অবলম্বন করতে হচ্ছে। সুতরাং সেটিকে আমি আসলে গুপ্তটাকে আদর্শ বলবো না, এবং আদর্শ যে গুপ্ত হতে পারে, গুপ্তকে কেন্দ্র করে এটাকে আদর্শ চালিয়ে দিতে পারি, সেটিও আসলে হয় না, দুটোই কন্ট্রাডিক্টরি। কিন্তু আপনি একটি বলছিলেন যে রাতের আধারে হত্যা হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা গুপ্ত হত্যা। মানে এই যে গুপ্ত হামলা, গুপ্ত হত্যা বলতে পারি, গুপ্ত হামলা বলতে পারি, অনেকগুলো হামলার শিকার। এই যে গুপ্ত হামলার পেছনে আপনি তো কি ক্যাম্পাস নিয়ে রিপোর্টিং করছেন, এই যে গুপ্ত হামলার পেছনে কারা আসলে? দেখেন, প্রত্যেকটা সংগঠন হচ্ছে তাদের কেন্দ্রীয় সংগঠনের সাথে যুক্ত। লক্ষ্য করে থাকবেন যে জামায়াত ইসলামীর একজন বড় নেতা তিনি ঝিনাইদহে মন্তব্য করেছেন যে গুপ্ত নিয়ে, তার মানে ক্যাম্পাস এর ভেতরে যেই রাজনীতি হচ্ছে, তারা যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য কেন্দ্র করে একটা দলের বড় বড় নেতারা বক্তব্য দিচ্ছে, তারা এটি ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করছে আমাদের আদর্শগত জায়গা থেকে, আমাদের চিন্তা ভাবনার পার্থক্য থেকে তারা এটিকে বলছে। তার মানে প্রত্যেকটা সংগঠন, সেটা আপনার ছাত্র দল হোক বা শিবির হোক বা অন্য যে কোনো দল, তারা কিন্তু তাদের কেন্দ্রীয় যে বড় সংগঠনগুলো রয়েছে, হ্যাঁ, প্রধান যে দলগুলো রয়েছে, তাদেরকে আসলে মেনটেন করছে। তো এই জায়গাগুলো থেকে গিয়ে হয় কি, তারা প্রত্যেকেই চায় যে তাদের আধিপত্যকে অনেক বেশি বিস্তার করতে, সেটা হল থেকে শুরু করে সেটা ক্যাম্পাস কেন্দ্রিক, এবং হলের মধ্যে এটা সবচেয়ে বেশি হয়। কারণ হলের মধ্যে আপনি চাইলে একজনকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ম কানুনের মার প্যাচে ফেলে তাকে কিন্তু বাধ্য করতে পারেন। সুতরাং আমি কোনোভাবেই এটাকে বলতে পারি না যে বড় বড় দলগুলোর সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, বড় বড় দলগুলো এখানে কোনো রকম ভাবে জানে না, তাদের মদদ নেই, বরং বড় বড় দলগুলোকে আরো বেশি প্রসারিত করার জন্য কিন্তু তারা এই কৌশলটা অবলম্বন করছে। নিয়াজুতি, আপনি বলছিলেন যে এই যে নানা ধরনের নানা অ্যাঙ্গেলে ছাত্র রাজনীতির সাথে পিছনেও শক্তি জড়িত থাকে। এই জায়গায় আমার একটা প্রশ্ন, সেটা হলো যে এই ছাত্র রাজনীতি অধিকার নাকি সহিংসতার লাইসেন্স? আচ্ছা, ছাত্র রাজনীতি অধিকার নাকি সহিংসতার লাইসেন্স, এটি ব্যাখ্যা দিতে গিয়ে তার আগে আমি বলবো যে ছাত্র রাজনীতি বা রাজনীতি এটি তো একটা মানুষের গণতান্ত্রিক অধিকার। তারা কিন্তু বারবার এটি ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছিল, যারা রাজনীতির পক্ষে ছিল, কোন একটা দল রাজনীতির বিপক্ষে ছিল, যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না। সেই জায়গা থেকে আপনার গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করতে পারছে না, কিন্তু সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করে এসে মূলত এই যে যেই সহিংসতাগুলো হয়, সেগুলো কি জন্য হয়, আসলে কোন বিষয়গুলোকে কেন্দ্র করে হয়। একটা হচ্ছে যে জবাবদিহিতা, আর আরেকটি হচ্ছে যে জবাবদিহিতার অভাব হয় যখন আসলে প্রশাসন খুব দুর্বল ভূমিকা পালন করে। যে যখন আপনার ক্যাম্পাসে একটা ঘটনা ঘটে যাচ্ছে, আর যখন হলের মধ্যে একটা ঘটনা ঘটে যাচ্ছে, সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু খুব কঠোর অবস্থানে যেতে পারছে না, তাদের উপর একটা দলীয় প্রভাব থাকে, একটা চাপ থাকে, পদ হারানোর ভয় থাকে। শিক্ষক থেকে শুরু করে ছাত্র পর্যন্ত প্রত্যেকেই একটু বেশি করে আমরা যখন অ্যানালাইসিস করতে গেছি, কাউকে আসলে নিরপেক্ষ পাইনি, প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক একটি সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। কেউ হয়তো বড় বড় পোস্ট হোল্ড করছে, কারা হয়তো আসলে আদর্শিকভাবে তাদেরকে একটু সমর্থন দিচ্ছে বা একটু নিরপেক্ষ ভূমিকা পালন করছে। তো এই যে গণতান্ত্রিক অধিকার যেটি আপনি চর্চা করতে গিয়ে বলছেন গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই পর্যন্ত তো আসলে সীমাবদ্ধ থাকছে না। মূলত হল দখল করতে হচ্ছে, ক্যাম্পাসটাকে দখল করতে হচ্ছে, সেটিকে সম্প্রসার করতে হচ্ছে, আরো বেশি বিস্তার করতে হচ্ছে, আপনার দলে অনেক বেশি লোক ভেড়ানো লাগছে। তো এটিকে আসলে স্থাপিত করতে গিয়ে আপনার মূল সমস্যাটা হচ্ছে যে সহিংসতায় রূপ নিচ্ছে। আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন যে আদর্শের ভিন্নতা। দেখেন, আদর্শের ভিন্নতা তো ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু সেই ব্যাপারটিকে আপনার কিছু হলেই সেটি সহিংসতার পর্যায়ে চলে যাচ্ছে, এবং এটি অতিরিক্ত মাত্রায়। তার মানে এখন আপনি যত না বুদ্ধির লড়াই করছেন, যত বেশি না আদর্শের লড়াই করছেন, তত বেশি আপনি আসলে পেশি শক্তির লড়াই করছেন। তো এই জিনিসগুলো মূলত হচ্ছে দুটি কারণে। এটি হচ্ছে যে আধিপত্যবাদ যেটি রয়ে গেছে এটির মূলে, আর আরেকটি হচ্ছে যে কঠোর জবাবদিহিতার অভাব। কিন্তু এই জায়গায় আমার প্রশ্ন, সেটা হলো যে এই যে ধরেন ছাত্রদের কিন্তু অভিভাবক আছে, শিক্ষকরা আছেন, এই যে সেই জায়গায় যে প্রশাসন, মানে যে প্রশাসন কিন্তু সেই জায়গায় খুব নিয়ন্ত্রণ করে, যে জায়গায় প্রশাসন যত বেশি শক্তিশালী বা শক্ত অবস্থানে থাকে, সেখানে কিন্তু সহিংসতার পরিমাণ তুলনামূলক কম থাকে। এই জায়গায় আপনি তো নিজে ক্যাম্পাস বিট করেছেন নানা সময়, এই প্রশাসন কি নিরপেক্ষ ভূমিকা আসলে পালন করতেছে এই বর্তমান প্রেক্ষাপটটা? দেখেন, আমি খুব বেশি দূরে যাব না, 5 আগস্ট পরবর্তী সময়ে বলি, প্রশাসন সবসময় একটা চাপে থাকে এবং সংখ্যাগরিষ্ঠের চাপে থাকে। আমরা যতগুলা কেস অ্যানালাইসিস করেছি, যখন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হামলা হলো, সেই মুহূর্তে যতগুলো ছেলে মেয়েকে ওখান থেকে আসলে বহিষ্কারের কথা আসলো, তারা আমরা জিজ্ঞেস করেছি যে পড়ালেখা তারা আসলে করতে পারবে কিনা, এটিও তো তাদের অধিকার। যে কোনো কারণে হয়তো সেটার একটি সাজা আছে, কম আছে, বেশি আছে, কিন্তু আলটিমেটলি কারো শিক্ষা জীবন ধ্বংস করে দেওয়া। তখন তারা কিন্তু একদম খুব অসহায় ভাবে একটা উত্তর দিয়েছে, সেটি হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হয় যে আমি যখন এই ক্যাম্পাসের মধ্যে আমার ছাত্রছাত্রীরা কি করছে সেটি নিয়ে যখন আসলে আমি দেখতে যাচ্ছি, বা একজন প্রক্টর প্রত্যেকদিন সকাল সন্ধ্যা সে হয়তো ক্যাম্পাসের মধ্যে দেখছে যে নিরাপত্তা পরিস্থিতি ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক ভাবে চলছে কিনা, কোথাও কোনো গোলযোগ আছে কিনা, তখন তাকে তার নিরাপত্তার কথাটা চিন্তা করতে
করতে হয়, কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা তো প্রথমেই সবাই আসলে প্রথম শ্রেণীর নাগরিক, বলে যে আমার ছাত্রছাত্রীদের দ্বারা আমি আসলে হেনস্থার শিকার হচ্ছি, সুতরাং আমার তাদেরকে ভয় পেয়ে চলতে হয় যে কারা আসলে সংখ্যাগরিষ্ঠ কারা সংখ্যালঘিষ্ঠ। যে অভিযুক্ত একটা ফ্লো থাকে, আন্দোলনের একটা ফ্লো থাকে, দাবির একটা ফ্লো থাকে, তো সেই দাবিটাকে কেন্দ্র করে যখন আসলে সংখ্যাগরিষ্ঠ কোনো কিছুর দিকে তারা বাধ্য হয় আসলে সিদ্ধান্তটা নিতে, মানে প্রশাসনের তো নিরপেক্ষ থাকার সুযোগ নেই। আপনি দেখেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে কতগুলো শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটেছে, সুতরাং আপনি কিভাবে চিন্তা করছেন যে প্রশাসন এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করবে? আপনি কোন দলের, আপনি কোন আদর্শের, তার আগে আপনি শিক্ষক, আপনি সবার, সুতরাং যেই ছাত্রটা অপরাধ করেছে আপনি তারও শিক্ষক, যে ছাত্রটা অপরাধ করেনি আপনি তারও শিক্ষক। এই জায়গা থেকে নিউট্রাল ভূমিকা আপনি যখন পালন করতে যাচ্ছেন তখন সংখ্যাগরিষ্ঠটা আপনাকে চাপ দিচ্ছে, সেই চাপটাকে সামলানোর মতো ক্যাপেবল আপনি না। তার মানে কি এই সাধারণ ছাত্ররা যারা সাধারণ শিক্ষার্থী যারা রাজনীতির সাথে যুক্ত না, রাজনীতি করতে চায় না, তাদের কি অবস্থান আগের মতোই রয়ে গেছে? কোনো পরিবর্তন নেই। গত কয়েক মাসে আমরা ক্যাম্পাসে ঘুরেছি, একটা সময় আসলে তারা খুব উদ্গ্রীব ছিল তাদের সমস্যাগুলো নিয়ে, তারা চাইতো একটু সবার সামনে কথা বলতে, তাই এমনকি মিডিয়ার সামনে কথা বলতে। এখন সবার এত অনীহা চলে এসেছে যে অবস্থার কোনো পরিবর্তন নেই। কি চেয়েছিলাম আর কি হয়েছে, মানে এখন কথায় কথায় হয়তো আমাদের ইউনিভার্সিটি পড়ুয়া যেসব শিক্ষার্থী আছে তারাই হয়তো অনেক সময় বেশি বলে যে আগেই তো ভালো ছিলাম। এই কথাটা কিন্তু এমনি এমনি আসেনি, এটা কিন্তু শিক্ষাঙ্গন থেকে সর্বপ্রথম ছড়িয়েছে যে আসলে ক্যাম্পাসগুলোর কোনো পরিবর্তন নেই, ক্যাম্পাসে যে সহিংসতা আগেও ছিল এখনো বিরাজমান, এবং তারা ভয় করছে সামনের যে সময়গুলোতে সেটা সম্ভাবনা আরো অনেক বেশি। যদি ক্যাম্পাসের ক্ষেত্রে আমরা তাকাই, সবচেয়ে জটিল ইস্যু হলো সিট পাওয়া। হলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে উঠে গেছে, অথচ হলে উঠতে পারছে না। এই অবস্থাটা কি এখনো বিরাজমান? আচ্ছা, সাধারণ শিক্ষার্থীদের কথা বলার সুযোগ আসলে প্রত্যেকেই সাধারণ শিক্ষার্থী, যে আজকে একটি আসলে সংগঠনের ট্যাগ যার উপর আছে সেও আগে সাধারণ, পরবর্তী গিয়ে সেই সংগঠনের পোস্ট হোল্ড করে, আর যার তো নাই তার তো নাই। কিন্তু ব্যাপারগুলো হয়ে গেছে যে আমরা যখন দেখলাম যে জুলাই আন্দোলনের সময় একটা প্ল্যাটফর্ম থেকে, যখন কোনো প্ল্যাটফর্ম ছিল না, এক একজন এক এক জায়গা থেকে কিন্তু এসেছিল, আন্দোলন করছিল, এবং সবাই কিন্তু একটি কথাই বলছিল যে আমাদের কোনো সাংগঠনিক পরিচয় নেই, আমরা সবাই সাধারণ। তো সাধারণের অধিকার নিশ্চিত করতে গিয়ে সেই জায়গাটি এমন হয়ে গেল যে প্রত্যেকেই মনে করলো যে আজকে আসলে আমার সংগঠন না থাকলে আমি কোনো কিছুর পোস্ট হোল্ড না করতে। আমি বিশেষত ডাকসুর কথাটি আপনি বলতে চাই। যখন আসলে ডাকসু ইলেকশন হলো, ক্যাম্পাসে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল, সবাই ভাবছিল যে না, ডাকসু আসলে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম হবে। কিন্তু সেই ডাকসুটা যখন হলো, আপনি আমি আমরা এবং বাংলাদেশের সকলেই কিন্তু দেখেছে যে আসলে কতখানি রাজনীতি প্রভাব ছিল, কতখানি ছিল না, এবং পরবর্তী সময়েও কিন্তু দেখেছে কাউকে আসলে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয়নি, বা কেউ কোনো একটি বিষয়ে কখনো কিন্তু আসলে ভয়েস রেজ করে সেটিকে স্টাবলিশ করে ফেলতে পারিনি যে এটি আসলে সাধারণ শিক্ষার্থীদের জন্য হবে, এটি আমরা এনশিওর করলাম। মানে ওরকম দৃশ্যমান কোনো স্টেপ বা যেটা খুব অ্যাক্টিভ ছিল সেটা কিন্তু আমরা ওই সময় দেখিনি, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। সাধারণ শিক্ষার্থীরা এই সময় যেটি আসলে বলছে সেটি যে প্রত্যেকেই আসলে সাংগঠনিক একটা পরিচয় নিয়ে ফায়দা নিয়েছে এবং নিজেদের আখের গুছিয়েছে। কেননা প্রত্যেকেই যখন আসলে জুলাই পরবর্তী সময়ে প্রত্যেকের একটি রাজনৈতিক পরিচয় বের হচ্ছিল যে উমুক উমুক প্ল্যাটফর্ম থেকে এসেছে, আরেকজন আরেকটা প্ল্যাটফর্ম থেকে এসেছে, তো সেটি করে আসলে কি করলো, তারা আসলে তাদের নিজেদের পায়ের তলার মাটিটি শক্ত করলো, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করলো, এবং তাদের কিছু অনুসারী হলো, ব্যক্তিগতভাবে তাদেরকে আসলে সুবিধা দিতে শুরু করলো। এটির পরে যেটি হয়েছে সেটি হচ্ছে যে হলমুখী আর হব না, প্রয়োজনে কষ্ট করে থাকবো, প্রয়োজনে টিউশন করে আমি হয়তো আমার থাকা খাওয়ার ব্যবস্থা করব, কিন্তু হলমুখী আর কখনোই হব না। কারণ আওয়ামী লীগ পরবর্তী সময়ে বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের যেসব ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু আসলে সোচ্চার হলো, এবং তাদের আধিপত্যবাদ নিয়ে যেই কনফ্লিক্টটা সেটা কিন্তু খুবই দৃশ্যমান ছিল। তখন তো মানুষ আসলে যারা শিক্ষার্থী ছিল যে আমরা আসলে মনে হয় চোর ছেড়ে ডাকাত ধরে নিয়ে এসেছি, এরকম একটা অনুভূতি তাদের মধ্যে ছিল। সেই জায়গা থেকে তারা আসলে কোনো তাদের অধিকার নিয়েও আসলে এই মুহূর্তে কথা বলে না, আগ্রহী হয় না, এবং হলে যে স্বাভাবিকভাবে সিরিয়ালে আমার সিট পাওয়ার একটা অধিকার আছে, বর্ষকে আসলে সিকুয়েন্স করে, সেই জিনিসটা তো অনেক দূরের কথা। আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার একজন পরিচিত শিক্ষার্থী আছেন, আমার আত্মীয়, তো ওনার কাছ থেকে যে ক্যাম্পাসের চিত্রটা আপনাকে একটু বলি, সেটা হলো যে এবার 3য় বর্ষ, তো এখনো পর্যন্ত ক্যাম্পাস মুখী হওয়ার কোনো সুযোগ নেই। তারা ভাবছিল, তারা আন্দোলনের সাথে যুক্ত ছিল, ভাবছিল যে একসময় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা হয়তো একসময় তাদেরকে ডেকে সিট দিবে, কিন্তু তার বাস্তবতা ভিন্ন। কিন্তু আমার একটা জায়গায় প্রশ্ন, তাহলে পরে এই যে সাধারণ শিক্ষার্থীরা এখন আপনি বলছেন যে শিক্ষকদের কাছেও যেতে পারছে না, শিক্ষকরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, সাধারণ শিক্ষার্থীরাও সঠিক নিতে পারছে না, এখান থেকে আসলে আমরা তাহলে মুক্তির উপায়টা কি? আচ্ছা, কথা বলতে বলতে আসলে বলতে হয় যে সাধারণ
শিক্ষার্থী যে কথাটি আপনি বলছিলেন, সাধারণ শিক্ষার্থীর যে ব্যানার, এটি তো এই মুহূর্তে আসলে সবার কাছে মনে হচ্ছিল যে মিথ, কিন্তু বাস্তবে তো এটি আসলে এক্সিস্ট করে, যে সাধারণ শিক্ষার্থীগুলো আসলেও কেউ না কেউ এক্সিস্ট করে, এবং আপনারা বারবার সেই অধিকারের জায়গাটাকে, মানে যারা আসলে করেছে সেটিকে আসলে ব্যবহার করেছে, এবং সেই পরবর্তী সময়ে সেই ব্যানারটাকেও ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে যে কেউ আসলে সাধারণ না, প্রত্যেকের ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল একটা আলাদা আলাদা করে মানে পরিচয় রয়েছে। সেই জায়গা থেকে দেখেন কি হলে আসলে নিরপেক্ষ থাকতে পারবে। এটি আসলে প্রথমত প্রত্যেকটা ক্যাম্পাস, যারা আসলে স্বায়ত্তশাসিত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ওই কর্তৃপক্ষকে আসলে নিরপেক্ষভাবে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার একটি সুযোগ তৈরি করে দিতে হবে। কিন্তু তার আগে এটা ইনশিওর করতে হবে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা আসলে ভিসি রয়েছেন, প্রভিসি রয়েছেন, তারা কতখানি রাজনৈতিক প্রভাব মুক্ত, তাদের যারা অনুসরণ করছে তারা আসলে কি কারণে অনুসরণ করছে। এই যে প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিসি আমরা যখন সিলেক্টেড হয়, আমরা যখন দেখি, তখন কিন্তু প্রত্যেকেই থাকে, একটু আলোচনা হয় যে কে এগিয়ে আছেন, কে এগিয়ে নেই, কে একটু পিছিয়ে আছেন, তুলনামূলক যে আলোচনাটা হয়, প্রত্যেকের একটা রাজনৈতিক পরিচয় বের হয়। সুতরাং যাদেরকে আমরা বটবৃক্ষ বলি, যারা আমাদেরকে নিরাপত্তা এনশিওর করে, তারা না শুরু থেকে আসলে বায়াসড। সেই জায়গা থেকে এটিকে আপনাকে সর্বপ্রথম এনশিওর করতে হবে যে বা যাদেরকে আমরা নিয়োগ দিচ্ছি তাদের রাজনৈতিক পরিচয় হয়তো থাকা চলবে না, সেক্ষেত্রে হয়তো তারা একটি নিরপেক্ষ জায়গায় থাকতে পারে। ধন্যবাদ মুনিয়া জ্যোতি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম আজকে ক্যাম্পাসের রাজনীতি নিয়ে। বাস্তবতাই ক্যাম্পাসকে যদি আমরা রাজনীতি মুক্ত করতে পারি, সাধারণ ছাত্ররা তাহলেই শিক্ষার্থীরা বিশেষ করে, তাহলে ছাত্র এবং ছাত্রী দুই পক্ষই উপকৃত হবে। আমরা চাই একটি নিরাপদ ক্যাম্পাস, সেই প্রত্যাশা রেখেই আজ এখানেই শেষ করছি। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।